1945 সালের গোড়ার থেকেই ইলেকশনের তোড়জোড় শুরু হয়েছে। 1946 সালের মার্চ মাসে ইলেকশন হবে। সমস্ত ভারতবর্ষব্যাপী মুসলমানরা পাকিস্তান চায় কিনা তা নির্ধারণ করতে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। কংগ্রেস দাবি করে যে তারা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। নজির হিসেবে তারা বলেন, মাওলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। এ কথা সত্য যে কয়েকজন খ্যাতনামা মুসলমান নেতা তখন পর্যন্ত কংগ্রেসে ছিলেন। তাঁদের বক্তব্য ছিল যে ভারতবর্ষ এক থাকলে 10 কোটি মুসলমানের ওপর হিন্দুরা অত্যাচার করতে সাহস পাবে না। তাছাড়া কতগুলি প্রদেশে মুসলমান সংখ্যাগুরু আছে। আর যদি পাকিস্তান ও হিন্দুস্তান দুইটা রাষ্ট্র হয়, তবে হিন্দুস্তানে যে সমস্ত মুসলমানরা থাকবে তাদের অস্তিত্ব থাকবে না। অন্যদিকে মুসলিম লীগের বক্তব্য পরিষ্কার, পাকিস্তানের হিন্দুরাও সমান নাগরিক অধিকার পাবে। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। বঙ্গবন্ধু এবং তার সহকর্মীদের একটা পর্যায়ে মনে হয় তাদের একটি পত্রিকা দরকার। প্রস্তাব উত্থাপন করা হয় সোহরাওয়ার্দী সাহেবের কাছে। তার সহযোগিতায় আবুল হাশেম সাহেব তখন একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন, নাম মিল্লাত। এমনও হয়েছে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বঙ্গবন্ধুরা এই পত্রিকা বিক্রি করেছেন। বুদ্ধিজীবী মহলে এই পত্রিকাটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। আবুল হাশেম বলছেন, আমি আমার তরুণ কর্মীদের বললাম যে আমাদের এই মুসলিম লীগকে জনগণের মুসলিম লীগে পরিণত করতে হবে, সাধারণ মানুষের মুসলিম লীগে পরিণত করতে হবে। এবং সেই কারণে আমাদের হাতে কোনো পত্রিকা নেই। একটা পত্রিকা না থাকলে জনমত গঠন করা যায় না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কাছে তাঁরা গেলেন। যাওয়ার পরে কথাবার্তা হলো এবং শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী সাহেব রাজি হলেন অর্থ দিতে। তার অর্থে একটি প্রেস কেনা হলো কলকাতায় এবং মুসলিম লীগ অফিসে আবুল হাশেম সাহেব থাকতেন, সেই অফিসকেই পত্রিকার অফিস করা হলো। সাপ্তাহিক পত্রিকা হিসেবে মিল্লাত নামে একটি পত্রিকা বার করা হলো। সেখানে কাজী মোহাম্মদ ইদ্রিস যোগ দিলেন, সিরাজউদ্দিন হোসেন যোগ দিলেন, যিনি পরবর্তীকালে ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন বুদ্ধিজীবী হিসেবে। তারা এই পত্রিকাটা একটু নতুন আঙ্গিকে প্রকাশ করলেন। এই পত্রিকায় ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনার কথা বলা হলো, এইখানে মুক্ত বুদ্ধির কথাও কিছুটা বলা হলো এবং এইটা বলা হলো যে আমরা কোনো সাম্প্রদায়িকভাবে মুসলমানদের অগ্রগতি কথা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি এই কারণে সমাজে যে একটি অসমান অবস্থা আছে, বাঙালি, হিন্দু, মধ্যবিত্ত শ্রেণী এবং জমিদার শ্রেণী একটু ভালো অর্থনৈতিক অবস্থায় আছে, তাদের নানা রকম আধিপত্য আছে। সেই জায়গায় মুসলমানদেরও অধিকার প্রতিষ্ঠার জন্য হিন্দু এবং মুসলমান
সকলের সম্মিলিতভাবে সংগ্রাম করতে হবে। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। ভারতীয় উপমহাদেশের সীমারেখা নির্ধারণের ইলেকশনের তারিখ ঘোষণা হয়ে গেছে। কেন্দ্রীয় মুসলিম লীগ থেকে নির্দেশ এলেই দলে দলে কর্মীদেরকে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে হবে ইলেকশনের কাজ করার জন্য। বঙ্গবন্ধুর উপর দায়িত্ব পড়ে ফরিদপুর জেলার। কলেজ ছেড়ে বঙ্গবন্ধু ফরিদপুরে আসলেন। অফিস খুললেন, কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলেন। মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী প্রতিটি জেলার থানায় থানায় অফিস খুলে কাজ শুরু করলেন। জনমত যাচাই এবং জনমত গড়ে তুলতে তিনি কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তবে নমিনেশন নিয়ে কিছু কুটচাল এবং স্বজনপ্রীতি বঙ্গবন্ধুকে আবারও মর্মাহত করে। আমাদের বাঙালিদের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো আমরা মুসলমান, আর একটা হলো আমরা বাঙালি। পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোনো ভাষাই এই কথাটা পাওয়া যাবে না, পরশ্রীকাতরতা। পরের স্ত্রী দেখে যে কাতর হয় তাকে পরশ্রী কাতর বলে। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। নিজেকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না। ইলেকশন হয়ে যায়। মোট 11টি প্রদেশের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা শুধুমাত্র বাংলাদেশেই পায় মুসলিম লীগ। মোহাম্মদ আলী জিন্নাহ কনভেনশন ডাকেন দিল্লিতে 7, 8 এবং 9 এপ্রিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু সহ আরও কয়েকজন কর্মীকে নিয়ে রওনা হন দিল্লি। তবে এবারের যাত্রা ছিল অন্যবারের চাইতে ভিন্ন। বাংলাদেশে মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বঙ্গবন্ধু এবং তার সঙ্গীরা এবার রওনা হন বিজয়ী বেশে, ভীষণ আড়ম্বরে। জিন্নাহ সাহেব বক্তৃতা করলেন। সমস্ত সভা নীরবে ও শান্তভাবে তার বক্তৃতা শুনল। তার বক্তৃতার পরে সাবজেক্ট কমিটি গঠন করা হলো। 8 তারিখে সাবজেক্ট কমিটির সভা হলো, প্রস্তাবে লেখা হলো। সেই প্রস্তাবে লাহোর প্রস্তাব থেকে আপাত দৃষ্টিতে ছোট কিন্তু মৌলিক একটা রদবদল করা হলো। একমাত্র হাসিম সাহেব আর সামান্য কয়েকজন, যেখানে পূর্বে স্টেটস লেখা ছিল সেখানে স্টেট লেখা হয়, তার প্রতিবাদ করলেন। তবুও তা পাশ হয়ে গেল। 1940 সালে লাহোরে যে প্রস্তাব কাউন্সিল পাশ করে, সে প্রস্তাব আইনসভার সদস্যদের কনভেনশনে পরিবর্তন করতে পারে কিনা এবং সেটা করার অধিকার আছে কিনা, এটা চিন্তাবিদরা ভেবে দেখবেন। কনভেনশন শেষ। শহীদ সোহরাওয়ার্দী ফিরে গেলেন কলকাতা। বঙ্গবন্ধু আবারও দিল্লি ঘুরে দেখলেন, লালকেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ।
ফজলুল কাদের চৌধুরী সাহেবের সঙ্গে বঙ্গবন্ধু সহ আরও ৮-১০ জন রওনা হলেন আজমির শরীফ। খাজা বাবার দরগা দেখলেন, কাওয়ালি শুনলেন। তারাগড় পাহাড়ে মাজার দেখলেন, আনার সাগর দেখলেন। এরপর পরদিন রওনা হলেন আগ্রার উদ্দেশ্যে, স্বপ্নের তাজমহল দেখবেন বলে। কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। ভাষার উপর আমার সে দখলও নাই। শুধু মনে হলো এও কি সত্যি? কল্পনা যা করেছিলাম তার চেয়ে যে অনেক সুন্দর ও গাম্ভীর্যপূর্ণ। এরপর ফতেহপুরের সিকরি, সেকেন্দ্রা, চিশতির দরগা, তানসেনের বাড়ি, এই সব কিছু দেখে বঙ্গবন্ধু ফিরলেন কলকাতা, তারপর আবার গোপালগঞ্জ। কেননা টাকার প্রয়োজন, কলেজের বেতন বাকি, আর কিছু নতুন কাপড়ও বানাতে হবে। নতুন কাপড় চোপড় যা ছিল সবই তো প্রায় চুরি হয়ে গেছে। বিদেশ যখন যাও বেশি কাপড় নেওয়া উচিত নয় এবং সাবধানে থাকতে হয়। আচ্ছা বাদ দাও এসব কথা, লেখাপড়ার ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না বাবা। বিএ পাসটা ভালোভাবে করতে হবে। অনেক সময় নষ্ট করেছো। পাকিস্তানের আন্দোলন বলে কিছু বলি নাই, এখন কিছুদিন লেখাপড়া করো। তাজমহল যে কি সুন্দর সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এত সুন্দর জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। তবে তাজমহল দেখার সময় তোমার কথা আমার খুব মনে পড়েছে। কোনো না কোনো দিন আমি তোমাকে তাজমহল দেখাতে নিয়ে যাব। দুইজনে একসঙ্গে দেখবো তাজমহল। সঙ্গে একটু আজমির শরীফটাও দেখতে চাই। নিয়ে যাব, সেইখানেও নিয়ে যাব। দিল্লি, আগ্রা সব ঘুরায় দেখাবো তোমারে। That time was very strong political activities in Bangladesh, and whole of that time that was this Indo-Bangla subcontinent. Bangladesh was the place where they used to fight with the Britishers more than anybody, and they used to face the Britishers. Sometimes the terrorist movement of Bangladesh was very famous. And we started, also the young generations was very much anxious to save our country and join this movement, political movement, that Britishers should leave our soil, we must be independent. শোষণ মুক্তি চেয়েছিলেন শেখ মুজিব, দায়িত্ব নিলেন। শোষণ মুক্তি চেয়েছিলেন শেখ মুজিব, দায়িত্ব নিলেন। জনগণ সমর্থন দিলেন ছাড়িয়া মরণের ভয়ে। জনগণ সমর্থন দিলেন ছাড়িয়া মরণের ভয়ে। শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়, সবাই কয় শেখ মুজিব বঙ্গবন্ধু